অন্য বিষয় আপনাদের কয়েকটি কথা বলার। এক হচ্ছে বিজেপির তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা একরাশ মিথ্যাচার করেছে সাংবাদিক বৈঠক করে, সে বিষয়ে কিছু বক্তব্য আছে। আর দ্বিতীয় হলো, কোচবিহারের এক বাসিন্দাকে আসাম, সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড়সড় চক্রান্ত। এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলার আছে। প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, এই যে সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন। কসবা নিয়ে কথা বলছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কসবায় কি হয়েছে? পুলিশ কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত এবং অভিযুক্তদের ধরে নিয়েছে, তদন্ত চলছে, যা যা করার পুলিশ প্রশাসন করেছে। সেখানে আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কিসে? আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির লোক বলছে পরিবার আমাদের ফোন ধরেনি, মানে দোষারোপ করছে পরিবারকে। আপনাদের আসার প্রয়োজনই কেউ মনে করে না, পরিবার ফোন ধরেনি, আপনি দোষ দিচ্ছেন পরিবারকে, কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে, যেন মিডিয়া ওদের একেবারে করার জন্য বসেছিল। এরপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তার কাছে গেল না কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে? জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে? যখন এই কদিন আগে উত্তরপ্রদেশে, আজও একটা কি ঘটনা ঘটেছে, আমরা ডিটেল খবর নিচ্ছি, উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেপ করে, কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যখন মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে গলা কেটে খুন করে দেয়, কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যখন পুনেতে ডেলিভারি বয়সে যে ঢুকে বাড়িতে রেপ করে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, পর 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 চলছে, কোথায়? সেখানে তো কই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না। যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয়, সেইখানে নোটাঙ্কিবাজি করতে আসছে এই লোকগুলো, রাজনৈতিক পর্যটক, বিজেপির দলদাসগুলো। তাদের নিজেদের রাজ্যে সব থেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর, ধর্ষণ, অপহরণ, হত্যা, নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পর এক। সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, এখানে এসছে মিথ্যাচার করতে। বাংলার মানুষ এর কড়া জবাব দেবেন। দ্বিতীয়, আসামের থেকে একটা চিঠি এনআরসি বহিরাগত অবৈধ বলে ধরানো হয়েছে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে। 50 বছরের বেশি সময় ধরে যারা এখানকার বাসিন্দা, সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, তাকে আসাম থেকে পাঠাচ্ছে। ভাবুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসাম। এখতিয়ার কাদের? এটাই তো চক্রান্ত। বঙ্গবাসীকে এনআরসি দিয়ে বিড়ম্বনায় ফেলার, অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে বিদেশি তকমা লাগিয়ে দিচ্ছে। আরে ভারতীয়, পশ্চিমবঙ্গবাসী, কিন্তু তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে। আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন, এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বাংলার অধিবাসী, রাজবংশী তিনি, তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে। এবার বুঝুন, যারা এনআরসি বলছেন, হিন্দু হিন্দু বলছেন, বুঝুন এনআরসির নোটিশ হিন্দুর কাছেই এলো, বিদেশি বহিরাগত বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। উত্তম কুমার ব্রজবাসী তিনি হিন্দু, আসাম থেকে বাংলায় সার্কুলার পাঠাচ্ছে, এত বড় দুঃসাহস। এর বিরুদ্ধে প্রতিবাদ থাকছে এবং প্রতিবাদ চলবে। আপনি সত্যপাল সিং এর নাম নিয়ে বললেন শুরুতেই,
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, সেখানে উনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মা বোনেদের সুরক্ষাই না নিতে পারে, কারণ ওখানকার মেয়ে মা বোনেরা তো শুধু ভোট ব্যাংক নয়, তাহলে তৃণমূল কংগ্রেস থেকে কি করবে? মহিলাদের উপর যে অত্যাচার চলছে, পুলিশ কোনো অভিযোগও নেয় না, প্রয়োজনে কেন্দ্র পদক্ষেপ করে ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে তদন্ত শুরু করবে। মিথ্যাচার করছেন সত্যপাল সিং, মিথ্যাচার করছেন, ডাহা মিথ্যা কথা বলছেন, নির্লজ্জ মিথ্যাচার করছেন। যে ঘটনাটা তদন্তের কথা বলছেন, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে, যাদের যাদের বিরুদ্ধে অ্যালিগেশন তারা সবাই অ্যারেস্টেড। আর সত্যপাল সিং যাক না উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে পুলিশ যখন রেপ করে স্টুডেন্টকে, যখন মধ্যপ্রদেশের নার্সকে গলা কেটে খুন করে হাসপাতালে, যখন পুনেতে ডেলিভারি বয়সে যে রেপ হচ্ছে, তখন কোথায় থাকেন সত্যপাল সিংরা? সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের ওপর অত্যাচার চলছে, কোথায় থাকে তখন? এই এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না কেন? এদের কি শুধু হাত খরচা দেওয়া হয় পশ্চিমবঙ্গে আসাবার জন্য, আর এই কমিশনের লোকগুলোকে টিএডিএ দেওয়া হয় পশ্চিমবঙ্গে এসে মিথ্যা কথা বলার জন্য? সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সব থেকে নিরাপদ, এবং বাম আমলে যা হতো, বিজেপির রাজ্যে যা হচ্ছে তার থেকে অনেক কম। আমরা একটাও চাই না, একটাও যাতে না হয়, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, ফাঁসির সাজা আদায় করে আনছে। মিথ্যাচার করছেন সত্যপাল সিং। ওরই অপর একজন সদস্য বিপ্লব দেব, তিনি বলছেন যে রবীন্দ্রনাথের বাংলাকে গুন্ডাদের বাংলায় পরিণত করা হয়েছে, এবং কসবাতে যেটা ঘটেছে এটা যে স্টেট স্পন্সর্ড একটা ধর্ষণ। আরে বিপ্লব দেব কোন মুখে কথা বলছেন? বিপ্লব দেবের সময় তো অত্যাচারের কেন্দ্রে ছিল ত্রিপুরা। ত্রিপুরার রেকর্ডটা দেখুন না, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে কি হাল হয়েছিল। তিনি আবার এখানে বড় বড় কথা বলতে আসছেন, তার কোনো কথা বলারই অধিকার নেই। পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব থেকে বেশি, সব দিক থেকে সুরক্ষিত, আর্থিকভাবে, সামাজিকভাবে, আইন শৃঙ্খলার দিক থেকে, রাজনৈতিক অধিকারের দিক থেকে সব থেকে সুরক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গ। কোথাও কোনো সামাজিক অপরাধ ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, অ্যারেস্ট হয়, পরপর ফাঁসির সাজা আদায় করে আনে। এই তো আরজি করের ক্ষেত্রে তো কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছিল, পরে বাকিরা নাচতে নাচতে সিবিআই ডেকে এনে এখন বলছে সিবিআইয়ের উপর আস্থা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে এমন কিছু তদন্ত ঘটেছে যেখানে ফাঁসির সাজা পর্যন্ত এই রাজ্যের পুলিশ আদায় করে এনেছে। এনআরসি প্রসঙ্গে একটু আসি, যে গত এপ্রিল মাসে 28,000-এর মতো আসামে ট্রাইব্যুনালে যে মামলা ছিল রাজবংশী সম্প্রদায়, সেটা তো তারা বৈধতা দিল যে তারা ইন্ডিয়ান সিটিজেন হিসেবে, তার কয়েক মাসের মধ্যেই আবার ফের চিঠি এলো। এটা তো অত্যন্ত রহস্যজনক। এটা কি করে হতে পারে? দিনহাটার বাসিন্দা যারা 50 বছরের বেশি সময় ধরে আছেন, যারা 50 বছরের বেশি সময় ধরে আছেন, বৈধ সব কাগজপত্র রয়েছে, এই উত্তম কুমার ব্রজবাসী, তাকে আসাম ধরাচ্ছে এনআরসির চিঠি। ভাবা যায়? তাহলে এনআরসিটা যে বিপদটা আমরা বলেছিলাম, তো সেই বিপদটা তার মানে সঠিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করে দিয়েছিলেন। আমরা তো এরই প্রতিবাদ করছি। দেশের নাগরিক, বৈধ নাগরিক, তথ্য প্রমাণ সহ নাগরিক, তাকে দাগিয়ে দিচ্ছে বহিরাগত, অবৈধ বলে। কে দিচ্ছে? আসাম থেকে চিঠি আসছে। কার কাছে আসছে? পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটার 50 বছরের বেশি সময় ধরে বাসিন্দার কাছে চিঠি আসছে, যার কাছে বৈধ সব কাগজ রয়েছে। বিপদটা তো এখানে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার আজকে বলছেন যে এতটাই যদি বাঙালি প্রীতি হয়, তাহলে সাকেত গোখলে, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা এদেরকে সাংসদ এমপি করতেন না, বাঙালি এমপিদের সংখ্যা কমানো। এটা বোকার মতো, এগুলো বোকার মতো কথা বলছেন। সুকান্ত মজুমদারের তার কেটেছে, তার কারণ ওকে দিল্লি তাড়িয়ে দিয়েছে ব্যর্থ বলে, শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে, তাই একটু মাথা একটু ঢিলা লাগছে, অন্য কথাবার্তা বলছেন। তৃণমূল কংগ্রেসকে সারা ভারতবর্ষের জনগণের প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সংসদের তৃতীয় বৃহত্তম দল, তৃতীয় বৃহত্তম দল। তাহলে প্রধানমন্ত্রী, তাই যদি হয়, তাহলে গুজরাটের বেনারস থেকে এসে কেন বারাণসী থেকে প্রধানমন্ত্রী এসে লোকসভায় গেলেন? তাহলে উত্তরপ্রদেশের লোককে সুযোগ না দিয়ে উত্তরপ্রদেশের বুকে গুজরাটের লোককে সুযোগ দেওয়া হলো কেন? যদি সুকান্ত মজুমদারের এই কথাটা ঠিক হয়, এটা কোনো যুক্তি হয়,
তাহলে প্রধানমন্ত্রীর বাড়ি গুজরাটে, দাঁড়ালেন উত্তরপ্রদেশে, কেন? তাহলে উত্তরপ্রদেশের লোককে বঞ্চিত করলেন না কেন, করলেন কেন? তৃণমূল কংগ্রেস দিল্লিতে যারা সক্রিয়ভাবে পলিটিক্স করবেন, সংসদে যারা অ্যাক্টিভ থাকবেন, দেশের বিভিন্ন প্রান্ত, সবথেকে বড় কথা বিভিন্ন পেশার বিভিন্ন শাখার মানুষ আসবে, সেইভাবে দেখে দলটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ওরা বলছে যে আসলে এটার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট নীতি হচ্ছে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে ভোটাধিকার করিয়ে দিতে হবে। আরে যে ব্যক্তি 50 বছরের বেশি সময় ধরে যারা বাংলায় আছে, যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, আসাম থেকে নোটিশ দিয়ে তাদের তাড়িয়ে দিলেই এটা হতে পারে না কখনো। ওরা চাইছেন কি, এরা কি চাইছেন? এভাবে এটা হতে পারে না। শুভেন্দু অধিকারী আজকে একটা প্রেস কনফারেন্স, একটা ডিজিটাল শো করে তিনি বলেছে যে গোটা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাইপো গ্যাংয়ের রাজত্ব চলছে। তো ছবি দেখিয়ে দিয়েছে একটা ডিজিটাল শো। দেখুন, পশ্চিমবঙ্গে এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় বা যারা রাজনীতি করছেন, সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি। সেখানে মানে মনে রাখতে হবে, এর আগে যখন সিপিএম জমানা ছিল তখন এই কলেজগুলো সিপিএম নেতাদের দখলে ছিল এবং এটা কন্ট্রোল করত লোকাল কমিটি। লোকাল থানা থেকে কলেজ কন্ট্রোল হতো সিপিএম এর সময়। বিজেপির রাজ্যগুলোতে বিজেপি কন্ট্রোল করে, কিন্তু এখানে মূলত ছাত্ররাই, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা ছাত্রের সংগঠক আছেন তারা থাকেন। তো এখন শুভেন্দুবাবু যখন ছিলেন তৃণমূল কংগ্রেসে, তাঁর এলাকার কলেজগুলোয়, তো তারা তো সব আপনার বসিয়ে দেওয়া লোকজন ছিল, আপনার নামে জয়ধ্বনি দিত, তো তখন তাতে অসুবিধা ছিল না। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন তো তখন সেই কলেজগুলোর যারা, তো তখন তো তারা আপনার এলাকারগুলো, তারা তো আপনার নামে জয়ধ্বনি দিত। তখন সেই বিষয়টা কিভাবে দেখতেন? অ্যাকচুয়ালি ছাত্র সমাজে ধরুন কোথাও কেউ যদি কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, সেটা সমাজের সব পেশায় সর্বত্র একটা বিচ্ছিন্ন অংশ কিছু খারাপ জিনিস করে। তার মানে এই নয় যে অ্যাজ এ হোল সবাই খারাপ বা সকলের অমুক, এটা হতে পারে। তো এখন যদি সমস্ত কলেজের ছাত্রদের শুভেন্দুবাবু বলেন যে সবকটা কলেজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা রয়েছে, তাহলে তো ধরে নিতে হবে যে রাজ্যের ছাত্র যুব তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আকৃষ্ট হচ্ছেন, এবং বিজেপি বা বামেদের এমন কেউ নেই যাদের দেখে ছাত্র যুব আকৃষ্ট হতে পারে। তো সেই এক অক্ষম ঈর্ষা থেকে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুনীল ভট্টাচার্য সব সম্প্রদায়ের ভোট পাওয়ার কথা বলছেন। আজকে নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সবাইকার ভোট চাই না এমন নয়, কিন্তু পাই না, আমি নন্দীগ্রামে হিন্দুদের ভোটেই জিতেছি। দেখুন, এই ব্যাপারটাতে এদের এই বিজেপির গোটা বিষয়টাই তো হচ্ছে মুখ আর মুখোশের বিষয়। এরা রুটি কাপড় আর মাকানের রাজনীতিতে নেই। এরা শুধু ধর্মের নামে ভেদাভেদ, এটা মানুষের উপকারে নেই, বাংলার উপকারে নেই। তা একজন বলছেন আমরা শুধু হিন্দুর ভোট চাই, আর একজন সেটাকে, ওদের গোষ্ঠীর লড়াই, এটা ওদের গোষ্ঠীর লড়াই, ওটা দেখতে একরকম লাগছে। এরা শুধু ধর্মের উপরই হচ্ছে এরা বাংলার মানুষকে প্রাপ্য দেয় না, টাকা দেয় না, কেন্দ্রের টাকা বন্ধ করে রাখে, বাংলার সংস্কৃতিকে পছন্দ করে না। ফলে এই একজন বলছেন উগ্রভাবে হিন্দু, একজন বলছে না অতটা না। এই গোটা ব্যাপারটাই হচ্ছে তাদের হচ্ছে একটা মুখ আর মুখোশের লড়াই। এরা মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে এরা তাদের রাজনীতি করতে চায়। আজকে বলেছেন যে 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন। সেখানে কোনো অনুগামী নেই, সবাই কার্যকর্তা। আর দ্বিতীয়ত হচ্ছে শুধু
বিজেপিকে সংঘবদ্ধ নয়, বলছে তৃণমূল কংগ্রেসের যেসব নেতা কর্মীরা বঞ্চিত গত কয়েক বছর ধরে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি এখানে। একটা শব্দ ব্যবহার করেছেন, উনি বলেছেন যারা তৃণমূলের অমৃত রস পাননি। দেখুন, যারা বিজেপিতে বিজেপির নীতি আদর্শের সঙ্গে যাদের যায় না, যারা বিজেপির এই নেতৃত্বের ভ্রান্ত নীতি পছন্দ করেন না, তো তারা তো দলে দলে তৃণমূলে চলে আসছেন। একেবারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে পরপর চলে আসছেন। আপনাদের কজন বিধায়ক জিতেছিল, এখন আপনাদের বিধায়ক কজন? ফলে আগে ঘর সামলান। অ্যাকচুয়ালি বিজেপিতে এখন লড়াইটা চলছে, আদি বিজেপিরা একজোট হচ্ছে, তাদের হাত থেকে পার্টিটা হাইজ্যাক করে নিয়ে গেছিল তৎকাল বিজেপি। সেই তৎকাল বিজেপিদের এবার কোণঠাসা করার শুরু হচ্ছে। আমরা এটা আমাদের সঙ্গে নজর রাখছি, এর সঙ্গে বাংলার মানুষের কোনো সম্পর্ক নেই। উন্নয়ন তৃণমূলকেই করতে হয়, মমতা ব্যানার্জির সরকার করে। বিজেপিতে এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আদি বিজেপি এক হও, তৎকাল বিজেপিকে কোণঠাসা করো। এইটা হচ্ছে এখন বিজেপির মধ্যে নতুন সমীকরণ শুরু হয়েছে। তৃণমূলের বঞ্চিতরা যাদেরকে আহ্বান করছেন, এগুলো তো লোক দেখানো কথাবার্তা, ওরা ভাঙন ঠেকাবার চেষ্টা করছে। ওখান থেকে গেছিলেন তো, এটা তো নতুন নয়। তো ওদের বিরোধী দলনেতাই তো তৃণমূল থেকে যাওয়া। তো শ্রমিক ভট্টাচার্য নতুনটা কি বলছেন? এই শ্রমিক ভট্টাচার্য বলছে তৃণমূল থেকে আসুন। 21 সালে তো শ্রমিকবাবু বলছেন তৃণমূল থেকে আসুন। 21 সালে যাদেরকে স্পেশাল চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে বিজেপিতে নিয়ে গেছিলেন, তারা এখন বলছে দিদি চার্টার্ড ফ্লাইট চাই না, প্লেন চাই না, অটো পাঠান, অটোয় ফিরে যাব। হয়ে গেল। তো এই অর্থাৎ তৃণমূল থেকে যাওয়া এ তো নতুন নয়, তারপরেও রেজাল্ট কি হয় সেটাও নতুন নয়। তো সুতরাং এটা নতুন কথা কি হলো? ফলে যদি শ্রমিকবাবু বলে থাকেন তৃণমূল থেকে যাওয়ার, বিজেপির রোজ ঘর ভাঙছে সেটা দেখুন। বিজেপির রোজ ঘর ভাঙছে, আগে সেটা দেখুন। বিজেপির মধ্যে ভয়ঙ্কর অবস্থা এখন যা শুরু হয়েছে, ভালো করে খবর নিন। দিলীপবাবু আর শ্রমিকবাবুর কি কি আলোচনা হয়েছে গতকাল ফোনে আর আজকে সামনাসামনি, একটু খবর নিন না। কিভাবে আদি বিজেপি যারা পুরনো ছিল তাদের বাড়ি বাড়ি ফোন করে সব নামতে বলা হচ্ছে, আর তৎকাল বিজেপিদের কোণঠাসা করার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। ওই ঘর থেকেই না আরো 10 জন ছিটকে বেরিয়ে আসে এখন। শুধু কি তৃণমূল নিয়ে নয়, কথা হলো দিলীপ ঘোষের সাথে শ্রমিক ভট্টাচার্য? আমাদের সূত্র বলছে কথা হয়েছে, আদি বিজেপি এই যে আদি বিজেপিকে কোণঠাসা করে এই হাইজ্যাক করে দলটা নিয়ে নিয়েছিল তৎকাল বিজেপি, ওরা এখন সেটাকে রুখতে চান। এখন শ্রমিক একজন পুরনো যোদ্ধা ওখানকার, দিলীপবাবু চূড়ান্ত কোণঠাসা এবং অপমানিত। তারপর যাদের আগে দেখা যেত রাজু, সায়ন্তন, এদেরকে সমস্ত এবার দেখুন জেলায় জেলা সব ফোন যেতে শুরু করেছে। ফোন যেতে আদি বিজেপি এক হও, যারা এই হাইজ্যাক করে এনেছে তাদেরকে কোণঠাসা করতে হবে। এর সমস্ত ব্লুপ্রিন্ট দিলীপবাবু আর শ্রমিক মিলে তৈরি করছে। মানে এটা তৎকাল বিজেপি বিরোধী এবং দুই আদি বিজেপির সাক্ষাৎ। একদম তৎকাল বিজেপির বিরোধী এবং দুই আদি বিজেপির সাক্ষাৎ। ফলে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কারণ এনাদের এই পলিটিক্সটার সঙ্গে এটা দলের দখলদারির লড়াই, এটা এখন তীব্রতর হবে বিজেপির। ফলে এখানে তৃণমূলের সঙ্গে কোনো ব্যাপারই নেই, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকবে। আর আমরা 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার চিফ মিনিস্টার করবো। বিজেপি হটানোর মধ্যে তো তাহলে বিরোধী দলের নেতাও পড়বে। হ্যাঁ, পড়বে তো, অবশ্যই পড়বে। ওনারা তো দুজনেই ওনার বিরোধী। যে বালিগঞ্জ আইটিআই কলেজে আজকে একটা অভিযোগ উঠেছে, স্থানীয়রা অভিযোগ করছেন যে 2015 সালে পাস আউট একজন জিএস, সে 2025 সালে এসে দাপাদাপি করছে, এমনকি রাত্রিবেলা মদের আসর বসছে, গান চলছে, সেই আওয়াজ বাইরে আসছে, থাকা যাচ্ছে না। আজকে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে কলেজের বাইরে। সেটা তাহলে যদি স্থানীয়রা বিক্ষোভ, এখন স্থানীয় বলতে কারা সেগুলো তো দেখে নিতে হবে। যদি সত্যিকারের কোনো নাগরিকদের জেনুইন প্রবলেম থাকে তাহলে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি দেখা যায় যে ওখানকার লোকাল কমিটি থেকে কয়েকজন এসে গিয়ে নাটক করছে ক্যামেরা ডেকে, তাহলে সে বিষয়টা আলাদা। আর এত বছর পাস আউট একটি ছাত্রনেতা কলেজে দাপাদাপি। এবং এইটা কিন্তু একটা টেকনিক্যালি ভুল বিষয়, যে কোনো প্রাক্তন ছাত্র সে কোনো সংগঠনে জড়িত থাকতে পারবে না, এটা এক বাক্যে এটা করাটা ঠিক না। কেউ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করলো, অন্যায় কাজ করলো, সেটা আলাদা, ব্যতিক্রমী।
কিন্তু এটা একটা এটা 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 চিরদিন দীর্ঘকাল বিভিন্ন কলেজে হয়ে এসছে, এটা এই নয় যে একদম নতুন। আর সিপিএম এর সময় তো এটা অর্গানাইজড ওয়েতে হয়েছে, একদম অর্গানাইজড ওয়েতে হয়েছে। এবং তৃণমূলের যদি একটা ভালো সংগঠক, সে পাস করে গেছে, অন্য কাজ করে, সে যদি কোনো কারণে সংগঠনটাকে গাইড করে দেয়, করে দেয়, তাতে দোষের কি আছে? মানে তার মধ্যে তো খুব একটা দোষের কোনো কারণ নেই। সুকান্ত মজুমদারকেও দেখা যাচ্ছে যে বালুরঘাটের কলেজের দাদাগিরির ছবি পোস্ট করতে, শুভেন্দুকে দেখা যাচ্ছে। আরে যাদের কলেজে যাতায়াত আছে তারা যায়, আর 10 জন গেলে তার একজনের বিরুদ্ধে একটা ছবি টবি কোনো পোস্ট হতে পারে। আর যাদের যাওয়ার মতো কলেজ নেই, যাদের সংগঠন নেই, যাদের ছাত্র নেই, সমর্থক, তো তারা কি ছবি পোস্ট করবেন? যাদের সমর্থক ছাত্র, ওই তো এবিভিপির একটা মিছিল ডাকা গেছিল মনে আছে, তাতে যারা, তারা বোধহয় প্রত্যেকে সিনিয়র সিটিজেন। তো সুতরাং এই এই জায়গায় দাঁড়িয়ে যারা সংগঠক, তো শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন, উনি যখন আস্তে আস্তে ছাত্র থেকে উঠে এসছেন, উনি ওনার কলেজে নজর দেননি? এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তুলনা করুন, দেখতে হবে যারা ছাত্র আমরা আমরা কথা বলি কি, যারা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, তারাই তো কাঁপাচ্ছে। তো যে ছাত্র, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন করে এসছেন, সিপিএম এর অনেকে ছিলেন ছাত্র থেকে উঠে এসছেন। তো একেবারে তার যিনি বেরিয়ে যাচ্ছেন পরের দিন থেকেই তিনি কলেজে যেতে পারবেন না, এ কি হয় নাকি কখন? 12 বছর পরে তো ছাত্র- সিপিএম এর লোকাল কমিটির লোকগুলো কি করতো কলেজের ইলেকশনের সময়? কলেজগুলোর ইলেকশনের সময় সিপিএম এর লোকাল কমিটির লোকগুলো কি করতো সেখানে? এখন তো তবু ছাত্র, এখন অভিযোগটা কি বিরোধীদের, যে তৃণমূলের অমুক কেন যাচ্ছে? আর সিপিএম এর সময় এসএফআই এর অমুক তমুক তো পরের কথা, গোটা লোকাল কমিটি আর থানাটা গিয়ে ইলেকশন করতো, দাদাগিরিটা করতো। সেটা দেখুন তফাৎটা। যে সোনারপুর কলেজে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইন্ডিয়ান রুমে, সেখানে এক ছাত্রী যুবনে তাকে মেসেজ করছে। দেখুন, এখন কোথা থেকে কি ভাইরাল হচ্ছে বলা খুব মুশকিল। আজকালকার দিন প্রত্যেকের হাতে ফোন। এখন কে ইয়ার্কি মেরে করেছে, কে জুলুমের শিকার হয়েছে, কে পূর্বরাগে করেছে, কেউ পুরোপুরি প্রেম পর্বে করেছে, কেউ বন্ধুত্বের ইয়ার্কিতে করেছে। এই একটা 20 সেকেন্ড দেখে, 10 সেকেন্ড দেখে এই নিয়ে মন্তব্য করা খুব সমস্যার ব্যাপার। আজকালকার ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক স্মার্ট, অনেক আধুনিক, অনেক রকম তাদের জীবনের ভাবনা চিন্তা। ফলে যতক্ষণ না নির্দিষ্ট কোনো অভিযোগ হচ্ছে, ততক্ষণ এগুলো নিয়ে মন্তব্য করাটা খুবই সমস্যার। তবে হ্যাঁ, ওই ধরনের কাণ্ড কারখানা যদি সত্যি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে, সেটা বন্ধুত্বপূর্ণ হোক বা একেবারে ভাতৃপ্রতিম ভাবে হোক, যাই হয়ে থাক, মানে সেটা জায়গা ওটা নয়। তৃণমূল থেকে বিজেপি সকলেই হঠাৎ জ্যোতি বসু সরবে, এটা অত্যন্ত মানে কথা। তৃণমূল সৌজন্যটা রাখতে জানে। জ্যোতি বসু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন বর্ষীয়ান নেতা ছিলেন। তার সরকারের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে লড়াই ছিল। কিন্তু জ্যোতি বসু বাংলার রাজনীতিতে একটা নাম, যেরকম তার আগে যারা ছিলেন তারাও নাম। তো আমরা যাদের দেখেছি, তাদের জন্মদিনে বা প্রয়াণ দিনে শ্রদ্ধার্ঘ জানানো, এটা আমাদের সৌজন্য এবং ভদ্রতায় পড়ে। বিধান রায়ের জন্ম মৃত্যু দিনে প্রণাম জানানোটাও সিপিএম এর ভদ্রতার মধ্যে পড়ে, কিন্তু ওরা বেসিক্যালি অভদ্র বলে ওদের অধিকাংশ নেতা সেটা করে না। কিন্তু আমরা জ্যোতি বসুর সরকারের, জ্যোতি বসুর নীতির, জ্যোতি বসুর অপশাসনের, জ্যোতি বসুর সময়ের গণহত্যা, জ্যোতি বসুর সময়ের লোডশেডিং 100 বার আমরা রাজনৈতিকভাবে বলবো। কিন্তু একজন বর্ষীয়ান নেতা, বাংলার প্রাক্তন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, যার রেকর্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবেন,
তিনি তার জন্মদিন আমরা সৌজন্য দেখিয়েছি। শুধুমাত্র তৃণমূল কর্মী নয়, জ্যোতি বসুর রেকর্ড মমতা ব্যানার্জি ভাঙবেন। জ্যোতি বসুর জন্ম নিয়ে দাঁড়িয়ে বলছি, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবেন, আর এমনভাবে ভাঙবেন যে সেই রেকর্ডটা আর কেউ ভাঙতে পারবেন না। কালকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা রায় দিয়েছিল যে অযোগ্যরা তারা পরীক্ষায় বুঝতে পারবে না, কিন্তু আজকে রাজ্য তার বিরুদ্ধে ডাবল বেঞ্চে আছে। যেতেই পারে, আইনে কোনো বাধা নেই, কোনো জায়গায় আইনে কোনো বাধা নেই। সিঙ্গল বেঞ্চের রায় যদি পছন্দ না হয় ডিভিশন বেঞ্চে যেতেই পারে। আমি আবার বলছি, বারবার বলছি, কোনো অযোগ্য এবং অনিয়মকারীকে কোনো প্রোটেকশন দেওয়ার কোনো ইচ্ছা রাজ্য সরকারের নেই, কিন্তু অযোগ্য বন্ধনীযুক্ত করে এমন কিছু প্রার্থীকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা প্র্যাকটিক্যালি অযোগ্য হয়তো নয়, তারা তথ্য নথি নিয়ে ঘুরছে। ফলে যাদেরকে এক বাক্যে অযোগ্য বলে একটা শব্দ বন্ধনীতে ফেলে দেওয়া হচ্ছে, তার মধ্যে এমন অনেকে আছেন যাদের অযোগ্য বলাটা হয়তো আইনি ভাষায় দুদিন বাদেই জানা যাবে, হয়তো ঠিক হবে না। তো ফলে কারুর উপর যাতে কোনো অবিচার না হয় তার জন্য আরও ক্লারিফিকেশন বা বাড়তি তথ্য প্রমাণ নিয়ে যে আলোচনা, সেগুলো একটা আইনি প্রসেস চলছে, আরও কিছু ক্লারিফিকেশন আছে, সেটা দফতর থেকে করছে। তার সঙ্গে এক বাক্যে কেন অযোগ্যদের সমর্থন করা হচ্ছে এই কথাটা তোলাটা ঠিক হচ্ছে না, এটা ভুল ন্যারেটিভ হচ্ছে। টেকনিক্যালি ওই অযোগ্য বলতে গিয়ে এমন অনেককে বন্ধনীযুক্ত করা হয়েছে যে তাদের মধ্যে সত্যিকারের অযোগ্য নয়, এমন অনেকে অযোগ্যতে টেকনিক্যালি ঢুকে গেছেন বলে বেশ কিছু ছেলে মেয়ে তথ্য প্রমাণ দিয়ে বলছেন। তাদের জীবনটা রক্ষা করাটাও তো সরকার বা এসএসসির কাজ। আবার চাকরি বাকরির একটা অংশ এই যে নতুন যে বিধি হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে, তার বিরুদ্ধে আবার তারা হাইকোর্টে গেল খারিজ করার জন্য, যে এই নতুন বিল খারিজ করতে হবে। দেখুন, এখানে তো এখন মামলা যে কেউ করতে পারে। মুখ্যমন্ত্রী চাইছেন জট খুলতে এবং এদের যন্ত্রণার উপশম ঘটাতে, আর তাতে যদি কারুর মনে হয় যে মামলা করে আবার জটটা পাকিয়ে দেবেন, কর্মপ্রার্থীরা দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী কেন করেছিলেন সবাই বুঝেছেন, কাদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বুঝেছেন, আর কারা সেটায় বাধা দিতে যাচ্ছে এবং পেছনে কারা আছে সেটাও সবাই দেখতে পাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য আজ শুধু তৃণমূল কর্মী নয়, বলেছেন যেসব বাম কর্মীরা বিপ্লবের স্বপ্ন দেখেন তারাও আসবেন। এটা হিন্দু বাঙালিদের বাঁচাবার শেষ নির্বাচন, এটা প্রগতিশীল শিক্ষিত মুসলমানদের বাঁচানোরও শেষ নির্বাচন। শ্রমিক ভট্টাচার্য সব পুরনো কথা বলছেন। উনি বলছেন বামপন্থীরা আসুন, আরে বামেদের ভোটেই তো বিজেপির পার্সেন্টেজটা বেড়েছে, সিপিএম এর ভোট কমেছে, বিজেপি একটু বেড়েছে, তো এটা তো বেড়ে বসে আছে। ফলে শ্রমিক যে কলটা দিচ্ছেন তার আগে তো সিপিএম ভোট দিয়ে বসে আছে বিজেপিকে। তো সুতরাং ওরা এই তৃণমূল থেকে উনি তৃণমূলের দিকে বললেন আসুন, আরে 21 সালে তো তৃণমূল থেকে গেছে, তাতেও তো বিজেপি হেরেছে। যাদের আনার জন্য চার্টার্ড ফ্লাইট এসছিল, যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন বিজেপিতে, তারা বলছেন দিদি ফ্লাইট চাই না, অটো পাঠান, অটোয় ফিরবো। ফলে শ্রমিক এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি এগুলো ক্যামোফ্লেজিং স্টেটমেন্ট। শ্রমিকের এই এখান থেকে আসুন ওখান থেকে আসুন, শ্রমিক সুবক্তা, শব্দের মায়াজাল ভালো তৈরি করতে পারে, তো এটা হচ্ছে ওর ক্যামোফ্লেজ। অ্যাকচুয়ালি শ্রমিক বাবু, দিলীপ বাবু আর পুরনো টিমটা মিলিয়ে একটা বড় সড়ো বিজেপির মধ্যে একখানা ভয়ঙ্কর একটা কুরুক্ষেত্রের বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে আদি বিজেপি যাদেরকে সরিয়ে দিয়ে এই দলবদলকারী তৎকাল বিজেপিরা গিয়ে ছড়ি ঘোরাচ্ছিল, তাদের হাত থেকে আবার লাগামটা আদি বিজেপি আরএসএস এর হাতে যাচ্ছে। এই লড়াইটা ওদের মধ্যে শুরু হচ্ছে, আর ওটা থেকে নজর ঘোরাতে সুবক্তা শ্রমিকবাবু ওই চারপাশের 4টে দলের নাম জড়িয়ে হাওয়ায় কথা ছড়াচ্ছে। লাস্ট গ্রুপ সি আর গ্রুপ বি প্রার্থীরা যে নবান্ন অভিযান করবে, তাদের দাবি যে
ওএমআর শিট প্রকাশ করতে হবে, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওনারা করেছেন, সরকার যা করার করছে। আর্থিকর কাণ্ডের গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মান্থলি রিলিফেরও ব্যবস্থা করে দিয়েছিলেন, যেহেতু একে তো সুপ্রিম কোর্টের রায়ের চাকরিচ্যুতির চ্যালেঞ্জ করা, দ্বিতীয় হচ্ছে তার রায়টাকে মান্যতা দিয়ে পরীক্ষার ব্যবস্থা, আর তিন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির একটা অন্তর্বর্তীকালীন ভাতা। তো এই রামবাম তো সেই ভাতাটাও বন্ধ করে দিয়েছে। তো নবান্নে গিয়ে কি করবেন? সিপিএম আর বিজেপির কাছে গিয়ে বলুন যে আপনাদের লয়াররা আমাদের ভাতাটাও বন্ধ করে দিয়েছেন, মানবিকতার খাতিরে মমতা ব্যানার্জি দিতে গেছিলেন। মেমারি দুয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি বলতে পারবো না। আচ্ছা, আর্থিকর কাণ্ডের 1 বছর হতে চললো, হ্যাঁ। সেখানে 9ই আগস্টকে ঘিরে মানে একাধিক কর্মসূচি বিরোধীদের। শুভেন্দু অধিকারীর পরামর্শে বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, অভয়া মঞ্চ হাজরা থেকে কালীঘাটের ডাক দিয়েছে, আর আজ জুনিয়র চিকিৎসকেরা ঘোষণা করেছে যে 8ই আগস্টের রাত থেকে মিছিল করে শ্যামবাজারের অবস্থা। হোয়াই কালীঘাট? মুখ্যমন্ত্রী বাড়ি বলে? তাহলে এই অভয়া মঞ্চের কারুর হাতে যদি কোনো রোগী মৃত্যু, ভগবান না করুন, কোথাও কোনো নেগলিজেন্সি কিছু হয়, তাহলে তাদের বাড়িতে গিয়ে অভিযোগ হবে তো, তাদের বাড়িতে গিয়ে প্রোটেস্ট করা যাবে তো? যারা মুখ্যমন্ত্রী, যে জুনিয়র ডাক্তাররা বা যে ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করো বলে হাঁক দিচ্ছেন, কোনো হসপিটালে যদি দেখা যায় এদের মধ্যে কারুর হাত দিয়ে কোনো রোগীর ক্ষেত্রে একটা বিভ্রাট ঘটেছে, ভগবান না করুন, তাহলে প্রতিবাদ তার বাড়িতে গিয়েই হবে। তাহলে এটা ঠিক হয়ে গেল, তাহলে পরে যেন কেউ কিছু বলবেন না। মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি আপনারা লোক লেলিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের হাত দিয়ে যদি কোনো গণ্ডগোল হয়, এক বিপ্লবী ডাক্তার তো এমন অপারেশন করেছিলেন, গজ থেকে গেছিল প্রাইভেট হসপিটালে, সেটা তো বার করতে হয়েছিল এসে সরকারি হাসপাতালে। বড় বড় কথা বলে যাচ্ছেন। 8ই আগস্টের মধ্যরাত থেকে 9ই আগস্টের পর্যন্ত এমন কর্মসূচি নেওয়া হচ্ছে, ঠাসা কর্মসূচি বিরোধী। কার ঠাসা? ওই তো 40-50টা লোক, চারটে ওপাশে বিজেপি একদিকে। 9ই আগস্ট আবার বলছি, অভয়া ন্যায় বিচার পাননি বলে যারা কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন, তারা মিথ্যাচার করছেন, মিথ্যা কথা বলছেন। আরজি করের ঘটনায় দোষীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তারপর সিবিআই। আপনারা চেয়েছেন সিবিআই এসেও দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক, এবার আপনারাই বলছেন সিবিআই পারছে না। এদিকে যে ট্রায়ালটা হয়েছে, যাতে সাজা হয়েছে, আমরা বলেছি মৃত্যুদণ্ড, সিবিআই সেটা পারেনি, যাবজ্জীবন করেছে। আমরা চাই মৃত্যুদণ্ড। কিন্তু ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বস্তরের কোর্টে সবার আইনজীবীরা, সবার তত্ত্বাবধানে সমস্ত রকম বিশ্লেষণ হয়েছে। আপনারা কি ভেবেছেন যে আপনারা বলে দেবেন অমুককে অ্যারেস্ট করো, আর যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত কিউআর কোড দেখিয়ে টাকা তোলা চলবে? অভয়ার নাম দেখিয়ে ডাকাতি হচ্ছে। একটা লিমিট আছে সব কিছু। অভয়ার ন্যায় বিচার পাননি, এটা একদম ঠিক না। ধরা হয়েছে, আপনারা সিবিআইকে ডেকে এনেছিলেন, কিন্তু কলকাতা পুলিশ ধরেছে। এবার সকলের মনে হচ্ছে ওই দিন করলে একটু ছবি তোলা যাবে, ফুটেজ খাওয়া যাবে, বিপ্লবী সাজা যাবে। বিজেপি একরকম নেমে পড়লো, এরা একরকম নেমে পড়লো। কটা করে লোক হবে? মানুষ বোঝেন, মানুষ বুঝছেন গোটা জিনিসগুলো। বিজেপির রাজত্বে কি কি হচ্ছে, রোজ একটা করে ধর্ষণ, খুন, হাসপাতালে ঢুকে লজ্জা করে না? মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সকে ফেলে তার বুকের উপর বসে গলা কেটে খুন করলো। আর এখানে ট্রায়াল হয়েছে এবং সবকটা কোর্টের মনিটরিংয়ে হয়েছে। ফলে যারা এগুলো করছেন তারা অভয়াকে ভাঙিয়ে নিজেদের স্বার্থের রাজনীতি করার জন্য করছেন। এরা কেন করছে জানেন তো? এবার চাকরিতে যখন একটা রুটিন বদলে আসবে, তখন বলবে অমুক দিন আন্দোলনে ছিলাম বলে ভিকটিম কার্ড খেলবে। যে যার ধান্দায় কে কার মুখ পরিচিত করছে, কে চাকরি বদলি বাঁচাতে, কে টাকা তুলতে, এই গোটা জিনিসটা এরা নাটকটা চালাচ্ছে। Thank you.
Thank you.